কাবেরী তার স্বামী অজয় এবং দুই ছেলে বিক্রম এবং রাজুর সঙ্গে থাকত। বিক্রমের বিয়ের বয়স হয়ে যাওয়ায় তারা বিক্রমের জন্য পাত্রী দেখতে শুরু করে দিয়েছিল। আজ কাবেরী তার পরিবারের সঙ্গে পাত্রীদের বাড়িতে যাবে, তাই সকলে তৈরি হয়ে হল রুমে দাঁড়িয়েছিল। বিক্রম, রাজু, তোরা রেডি আছিস তো? এবারে আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ মা, আমি রেডি আছি। মা, আমিও রেডি আছি। চলো এবার যাওয়া যাক। চলো আমরা বাড়ির বাইরে গিয়ে দাঁড়াই। ট্যাক্সিওয়ালাকে খবর দিয়ে দিয়েছি, কয়েক মিনিটের মধ্যে সে চলে আসবে। এরপর সকলে বাড়ির বাইরে চলে আসে। কিছু সময়ের মধ্যে ট্যাক্সিওয়ালা এসে গেলে সকলে ট্যাক্সিতে বসে পাত্রীপক্ষের বাড়ির দিকে রওনা হয়ে যায়। যেতে যেতে কাবেরী বলে, তোর কপাল খুলে যাবে বিক্রম, অনেক ধনী পরিবারের মেয়ের সঙ্গে তোর বিয়ে হতে চলেছে। ফটো দেখে মেয়েটাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। এবারে শুধুমাত্র সামনে থেকে মেয়েটাকে একবার দেখে নিস। তুমি একদম ঠিক বলেছ মা, এবার আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। যৌতুকে যত টাকা পাবো সে টাকা দিয়ে আমি নিজের স্বপ্ন পূরণ করব। একদম ঠিক বলেছিস বিক্রম, তুই চিন্তা করিস না। মেয়ের পরিবার তোকে এত টাকা দেবে যেটা দিয়ে তুই নিজের ব্যবসা করতে পারবি। এমনকি ব্যবসা শুরু করার পরেও তোর কাছে অনেক টাকা থেকে যাবে। বাবা একদম ঠিক বলেছে, কিন্তু দাদা তুমি আমাকে একটা প্রমিস করেছিলে, সেই ব্যাপারে তোমার মনে আছে তো, নাকি সেটা ভুলে গেছো? আরে রাজু, আমার সব কথা মনে আছে। একবার টাকা হাতে পাই, তারপর তুই আমেরিকা গিয়ে পড়াশোনা করার স্বপ্নটাও পূরণ করে নিস। এখন শুধু প্রার্থনা কর কোনো রকম গন্ডগোল যেন না হয়। একদম ঠিক বলেছিস। তোর জেঠুর জন্য যত রকমের সমস্যা, সে সব সময় আমাদেরকে হিংসে করতেই থাকে। আরে কাবেরী, এখন ওসব কথা বলছো কেন? তুমি সব সময় দাদার পেছনে পড়ে থাকো। আমি কারোর পেছনে পড়ে থাকি না, আমি যা বলি সত্যি কথাই বলি। আমার কথা বিশ্বাস না হলে রাজুকে একবার জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলছে, জেঠু আমাদেরকে অনেক হিংসা করে। আচ্ছা, ওসব কথা থাক, আজ অনেক খুশির দিন। আমি এসব কথা ভেবে নিজের মন খারাপ করতে চাই না। একদম ঠিক বলেছ মা, এবার আমাদের ভালো সময় আসতে চলেছে, আমাদেরকে বেকার কথা চিন্তা করলে চলবে না। সকলে এই সমস্ত কথা বলতে বলতে পাত্রীপক্ষের বাড়ির দিকে যেতে থাকে। কিছু সময়ের মধ্যেই তাদের ট্যাক্সি একটি ধনী বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায়। এই তো আমরা শিল্পাদের বাড়িতে পৌঁছে গেছি। সবাই চলো এবারে বাড়ির ভেতরে যাওয়া যাক। এরপর সকলে বাড়ির ভেতরে চলে যায়। সেখানে শিল্পার মা বিমলা এবং দূর সম্পর্কের এক বোন লতা তাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। এরপর সকলে গিয়ে হল রুমে বসে পড়ে। আরে বিমলা দিদি, আমাদের সমস্ত রকম কথাবার্তা আগেই হয়ে গেছে। এবারে আপনার মেয়েকে ডাকুন, আমরা সামনাসামনি তাকে একবার দেখে নেব। হ্যাঁ দিদি, কাবেরী একদম ঠিক বলছে। আপনি নিজের মেয়েকে ডেকে নিন, আমরা নিজের হবু বৌমাকে দেখতে চাই। আরে হ্যাঁ, অবশ্যই ডাকবো। লতা, তুই গিয়ে নিজের দিদিকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ কাকিমা, এখনই গিয়ে শিল্পা দিদিকে ডেকে নিয়ে আসছি। লতা এই বলে রুমের ভেতরে চলে যায় এবং কিছু সময় পর শিল্পাকে সঙ্গে নিয়ে বাইরে আসে। শিল্পাকে দেখার সঙ্গে সঙ্গে বিক্রম অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ শিল্পার হাইট একটু কম ছিল। শিল্পার হাইট কম হওয়ার সত্ত্বেও সে দেখতে অনেক সুন্দর ছিল। আরে বিমলা দিদি, আমাদের হবু বৌমা তো অনেক সুন্দর দেখতে। শিল্পাকে ছবিতে যেমন সুন্দর লাগছিল, সামনাসামনি সে তার থেকেও বেশি সুন্দর দেখতে। আপনি একদম ঠিকই বলেছেন কাবেরী দিদি, আমাদের মেয়ের হাইট একটু কম হলেও তাকে দেখতে কিন্তু অনেক সুন্দর। আমাদের শিল্পা সব কাজে পারদর্শী। আরে হাইট কম তো কি হয়েছে, মানুষের মন পরিষ্কার হলেই চলবে। বেশি হাইট কোনো কাজে লাগে না। তুমি একদম ঠিক বলেছো কাবেরী। তাছাড়া আমি শুনেছি বিমলা দিদির মেয়ে অনেক ট্যালেন্টেড। সে শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারে। এর থেকে বেশি আর কোনো জিনিসের প্রয়োজন নেই। আপনি একদম ঠিকই বলছেন দাদা। ঈশ্বর আমাদের মেয়েকে হাইট একটু কম দিয়েছে, কিন্তু বাকি গুণগুলো অনেক বেশি বেশিই দিয়েছে। তাহলে এই বিয়ে ফাইনাল মনে করা যাক। আপনি কবে নিজের মেয়ের বিয়ে দিতে চান? আপনারা যখন রাজি আছেন তাহলে আমরাও রাজি আছি। এবার আপনারাই বলুন যে কবে বিয়ের তারিখ ঠিক করা যায়। আরে লতা, তুই দাঁড়িয়ে আছিস কেন?
দুই পরিবার রাজি আছি, যা সকলের মিষ্টি মুখ করা। এরপর লতা ঘরের ভেতর থেকে একটি মিষ্টির বাক্স নিয়ে আসে এবং সকলকে মিষ্টি খেতে দেয়। এরই মধ্যে বিক্রম তার মাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কাবেরী তাকে চোখ দেখিয়ে চুপ করতে বলে। মায়ের ইশারা বুঝতে পেরে বিক্রম চুপ করে থাকে। অপরদিকে শিল্পা নিজের বিয়ের কথা শুনে অনেক খুশি ছিল। দিদি, ফাইনালি তোমার বিয়েটা ঠিক হয়েই গেল, আজ আমি অনেক খুশি। লতার কথা শুনে শিল্পা কিছু বলে না, শুধু তার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দেয়। লতা বিমলা দেবীর দেওরের মেয়ে ছিল। লতা যখন 10 বছরের ছিল তখন একটি দুর্ঘটনায় তার বাবা মা মারা যায় এবং তারপর থেকে বিমলা দেবী লতাকে মানুষ করে। কিছু সময় পর বিক্রম এবং তার পরিবার বিদায় নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে বিমলা দিদি, এবারে আমরা যাই। এবার যখন সম্পর্ক হতেই চলেছে তাহলে ফোনের মাধ্যমে কথা চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবেন। এরপর কাবেরী এবং তার পরিবার ট্যাক্সির ভেতরে গিয়ে বসে পড়ে এবং বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিক্রম গম্ভীর হয়ে গাড়ির ভেতরেই বসে থাকে। বিক্রমকে চুপ করে বসে থাকতে দেখে তার মা বলে, এবার বল, তুই সেখানে কি বলার চেষ্টা করছিলিস? মা, তুমি আমাকে আগে বলনি কেন যে শিল্পার হাইট একটু কম? তুমি তো জানো আমার হাইট 6 ফুট। আমার সঙ্গে ওই মেয়েটাকে একদম মানাবে না। আরে বিক্রম, আমি যদি আগে তোকে এই ব্যাপারে জানিয়ে দিতাম তাহলে তুই মেয়েটাকে দেখার জন্য কোনোদিনই রাজি হতিস না। তাই আমি তোকে তার হাইটের ব্যাপারে কিছুই জানাইনি। তোর মা একদম ঠিক বলেছে বিক্রম, তুই মেয়েটার হাইটের ব্যাপারে ভাবছিস কেন? তাদের বাড়ির দিকে লক্ষ্য করিসনি? কত বড় বাড়ি, দেখে মনে হচ্ছিল কোনো রাজপ্রাসাদ। আমি তো জীবনে প্রথমবার এত বড় বাড়ির ভেতরে গেলাম। তাদের বাড়িতে কত ভালো লাগছিল। কিন্তু মা, আমাদের একসঙ্গে খুব খারাপ লাগবে। মেয়েটার হাইট আমার থেকে কত কম। আমরা একসঙ্গে ঘুরতে গেলে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে। মেয়েটা এত সুন্দর দেখতে আর তুই হাইট নিয়ে কথা বলছিস? আমি জানতাম তোকে কথা বলতে দিলে তুই সব কিছু খারাপ করে দিবি, তাই আমি তোকে তাদের বাড়িতে কথা বলতেই দিলাম না। তাছাড়া তোর মনের কথা বুঝতে পেরেই আমি তোকে মেয়েটার সঙ্গে আলাদাভাবে কথা বলতেও দিইনি। তুমি একদম ঠিক বলেছো কাবেরী। বিক্রমকে মেয়েটার সঙ্গে কথা বলতে দিলে হয়তো বিক্রমের বিয়েটা ভেঙে ফেলতো। আরে দাদা, আমি তো মেয়েটার মধ্যে কোনো রকম দোষ দেখতে পেলাম না। আমার তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। তার সঙ্গে তোমার বিয়ে হলে খুব ভালো হবে। তুই বুঝতে পারছিস না রাজু। এবার তুই চুপ কর বিক্রম, যা আছে ঠিকই আছে। এত ভালো একটা সুযোগ হাতছাড়া করে দিলে সারা জীবন তোকে গরিব হয়েই থাকতে হবে। হ্যাঁ বিক্রম, আমরা অনেক বছর থেকে টাকার অভাব দেখেছি। এবার যখন ধনী হওয়ার সময় এসেছে, এমন সময় তুই এত নাটক করছিস কেন? এইভাবে বিক্রমের পরিবারের সকলে তাকে বারবার বোঝাতে থাকে। বিক্রমের পরিবারে টাকার অভাব থাকায় বিক্রম কারোর সঙ্গে তর্ক করে না। অপরদিকে শিল্পার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তার মা অনেক বেশি খুশি ছিল। শিল্পার মা এবং বাবা যখন হলরুমে বসেছিল, এমন সময় শিল্পার মা বলে, আমি শুনেছি ছেলে নাকি অনেক ভালো। তার সঙ্গে শিল্পার বিয়ে হলে আমাদের শিল্পা অনেক সুখে থাকবে। তুমি একদম ঠিক বলেছ বিমলা। অনেক দেখাশোনার পর আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আমি প্রার্থনা করব এই বিয়ে যেন ভালোভাবে হয়ে যায় এবং আমাদের মেয়ে যেন সুখে সংসার করতে পারে। এইভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায় এবং খুব ধুমধাম করে বিক্রম এবং শিল্পার বিয়ে হয়ে যায়। বিয়ের পর শিল্পা নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে 1 সপ্তাহ কাটানোর পর একদিন শিল্পার পিসি পার্বতী তার সঙ্গে দেখা করতে আসে। কেমন আছিস শিল্পা? আরে পিসি, তুমি এখানে? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও অনেক ভালো আছি। তুমি এখানে বসো, আমি শাশুড়ি মাকে এখনই ডেকে আনছি। শিল্পা নিজের পিসিকে হলরুমে বসিয়ে তার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসে এবং এরই সঙ্গে পিসির জন্য চা ও জলখাবারও নিয়ে আসে। কেমন আছেন দিদি? খুব ভালো করেছেন শিল্পার সঙ্গে দেখা করতে চলে এলেন। আপনাকে দেখে শিল্পার মন ভালো হয়ে যাবে। আমারও শিল্পাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আরে পিসি, এত কিছু নিয়ে এলাম, খেতে শুরু করো। না না শিল্পা, আজকাল আমি তেলে ভাজা কিছু খাচ্ছি না।
ডাক্তার আমাকে বারণ করেছে, শুধু চাটাই খাবো। আচ্ছা ঠিক আছে পার্বতী দিদি, আপনি নিজের ভাইজির সঙ্গে কথা বলুন, আমি একটু পরে আসছি। কাবেরী দেবী এই বলে সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের চলে যাওয়ার পর শিল্পা নিজের পিসিকে বলে, আচ্ছা পিসি, রতন কেমন আছে? তার বিজনেস কেমন চলছে? আরে শিল্পা, তার বিজনেস খুব ভালোভাবে চলছে। তুই বল, তোর স্বামী আজকাল কি করছে? কয়েকদিন হয়েছে আমরা জুয়েলারি দোকান করেছি, নতুন ব্যবসা হিসেবে ঠিকঠাকই চলছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছিস। তোর জন্য তোর স্বামীর কপালটাই খুলে গেল। তুই ধনী মায়ের বাড়ি থেকে গরিব শ্বশুর বাড়িতে চলে এসেছিস। পিসি, একটু আস্তে কথা বলো, শাশুড়ি মা শুনতে পেলে খুব খারাপ হয়ে যাবে। আরে শুনবে তাতে কি হয়েছে? এরা তোর মায়ের বাড়ি থেকে এত টাকা পেয়েছে যে সারা জীবন মুখ খুলতেই পারবে না। পিসি, দয়া করে একটু আস্তে কথা বলো, আমি চাই না এখানে কোনো রকম প্রবলেম হোক। আচ্ছা ঠিক আছে, আস্তেই বলছি। তবে এটা দেখে খুব ভালো লাগলো যে তুই নিজের শ্বশুর বাড়ির পরিবেশের সঙ্গে মানিয়ে চলছিস। হ্যাঁ পিসি, একটু মানিয়ে তো চলতেই হয়, না হলে সংসার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবারে আমি যাই। কাল আমাকে গ্রামের বাড়ি ফিরে যেতে হবে। এখান থেকে বাড়ি ফিরে আমি জামা কাপড় প্যাকিং করব। আচ্ছা ঠিক আছে। এরপর শিল্পার পিসি সেখান থেকে চলে যায়। পিসির চলে যাওয়ার পর শিল্পার শাশুড়ি সেখানে আসে। কি ব্যাপার বৌমা, তোমার পিসি এত তাড়াতাড়ি চলে গেলেন কেন? পিসি বলছিল কাল গ্রামের বাড়ি ফিরবে, তাই বাড়ি ফিরে তাকে জামা কাপড় প্যাকিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমিও নিজের রুমে গিয়ে একটু রেস্ট করে নাও। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর শিল্পা রেস্ট করার জন্য নিজের রুমে চলে যায়। শিল্পা নিজের রুমে গিয়ে দেখে বিক্রম সেখানে বসে রয়েছে। শিল্পা তাকে রুমে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আরে বিক্রম, তুমি কখন এলে? আমি তো জানতেই পারলাম না যে তুমি বাড়ি ফিরে এসেছো। আসলে একটা ইম্পর্টেন্ট পেপার বাড়িতে রয়ে গিয়েছিল, সেটাই নেওয়ার জন্য এসেছি। আচ্ছা, তোমার খাওয়ার জন্য কিছু নিয়ে আসবো? না, আমি কিছু খাবো না। তোমার পিসির কথা শুনে আমার পেট ভরে গেছে। তোমার কথা আমি বুঝতে পারলাম না। একটু আগে তোমার পিসি বলে গেল ধনী মায়ের বাড়ি এবং গরিব শ্বশুর বাড়ি, আমি ওটার কথা বলছি। বিক্রম, তুমি পিসির কথায় কিছু মনে করো না। পিসির প্রথম থেকে একটু বেশি কথা বলে, তার কথায় তুমি কষ্ট পেও না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য চা বানিয়ে দাও, আমার মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। এরপর শিল্পা রান্নাঘরে চলে যায় এবং কিছু সময় পর চা নিয়ে আসে। বিক্রম কিছুটা চা খাওয়ার পর বলে, সত্যি শিল্পা, তুমি খুব ভালো চা বানাতে পারো। থ্যাংক ইউ বিক্রম, তোমার কাছ থেকে এত ভালো কমপ্লিমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। এরপর বিক্রম বাইরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পা যখন বাড়ির কাজ করছিল, এমন সময় তার মা বিমলা তাকে ফোন করে। বিমলা শিল্পাকে ফোন করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। শিল্পা মা, তাড়াতাড়ি জিসিটি হসপিটালে চলে আয়, খুব বড় বিপদ হয়ে গেছে। তোর বাবার কি হয়েছে মা? বলো না, তুমি চুপ করে গেলে কেন? তোর বাবা আইসিইউতে ভর্তি আছে, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। না না, এটা হতে পারে না, আমি এখনই যাচ্ছি। শিল্পার মা কান্নাকাটি করতে করতে ফোন কেটে দেয়। এরপর শিল্পা তাড়াতাড়ি তার স্বামীর সঙ্গে জিসিটি হসপিটালে পৌঁছায়। শিল্পা হসপিটালে পৌঁছে তার মায়ের কাছ থেকে লতার ব্যাপারে এমন কথা জানতে পারে যেটা শোনার পর সে বিশ্বাসই করতে পারে না। হ্যাঁ শিল্পা, এটাই সত্যি কথা, লতা আমাদেরকে খুব বড় ধোঁকা দিয়েছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না মা, তুমি তাকে নিজের মেয়ের মতো মানুষ করেছো, আর সে আমাদেরকে এত বড় ধোঁকা দিল। আচ্ছা মা, লতা এরকম কেন করলো? আমিও এটা বিশ্বাস করতে পারছি না। আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে লতা এরকম কিছু একটা করতে পারে। আপনি চিন্তা করবেন না মা, আমি পুলিশে খবর দিয়ে দিয়েছি, কিছু সময়ের মধ্যে পুলিশ এখানে চলে আসবে। তারপর আপনি পুলিশকে সমস্ত কথা জানিয়ে দেবেন, পুলিশ এ ব্যাপারে তদন্ত করে দেখবে। কিছু সময়ের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে। এবার বিস্তারিতভাবে বলুন, কি হয়েছিল? এরপর বিমলা দেবী পুলিশকে সমস্ত ঘটনা জানায়। ইন্সপেক্টর সাহেব, লতা 5 লাখ টাকা চুরি করে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে পালাচ্ছিল। সেই সময় শিল্পার বাবা তাদেরকে দেখে ফেলে। লতার বয়ফ্রেন্ড তার থেকে বাঁচার জন্য
একটি ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে দেয়। তাছাড়া শিল্পার বাবার হাঁপানির সমস্যাও আছে, তাই তার অবস্থা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা ইচ্ছা করে অ্যাটাক করা হয়েছে? আপনি একদম ঠিকই বলেছেন ইন্সপেক্টর সাহেব। ঈশ্বর কোনোদিনও তাকে ক্ষমা করবেন না। তুমি একদম ঠিক বলেছো মা। এখন আমাদেরকে প্রার্থনা করতে হবে বাবার যেন জ্ঞান ফিরে আসে আর সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আপনারা একদম চিন্তা করবেন না, আমার বিশ্বাস শ্বশুরমশাই একদম সুস্থ হয়ে যাবেন, তার কিছু হবে না। আমাদেরকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা দরকার। হ্যাঁ জামাই বাবাজি, তুমি একদম ঠিকই বলেছ। পুলিশ কিছু সময় পর্যন্ত সেখানে থাকার পর চলে যায়। বিমলা যখন তার মেয়ে জামাইয়ের সঙ্গে দাঁড়িয়েছিল এমন সময় ডাক্তারবাবু সেখানে আসে। আপনাদেরকে আর চিন্তা করতে হবে না, সুদীপ বাবুর আর কোনো ভয় নেই। এবার আপনারা তাকে বাড়ি নিয়ে যেতে পারেন। তবে একটা জিনিসের লক্ষ্য রাখবেন, 1 মাস পর্যন্ত তাকে কোনো রকমের কাজ করতে দেবেন না। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা আপনার কথা মনে রাখবো। দেখলেন তো মা, আমি তো আগেই আপনাকে বলেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, শ্বশুরমশাইয়ের কিছু হবে না। হ্যাঁ জামাই বাবাজি, তুমি একদম ঠিকই বলেছিলে। ঈশ্বরের অনেক ধন্যবাদ যে সুদীপ ঠিক হয়ে গেল। এভাবেই দেখতে দেখতে 20 দিন কেটে যায়। বাবা অসুস্থ থাকায় শিল্পা তার মায়ের বাড়িতেই থাকছিল। অপরদিকে এতদিন কেটে যাওয়ার পরেও লতার কোনো রকমেরই সন্ধান পাওয়া যায় না। অপরদিকে ধীরে ধীরে শিল্পার বাবা সুস্থ হতে শুরু করেছিল। বাবা, এবার আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই। এখানে এসে 20 দিন হয়ে গেছে। এর থেকে বেশি দিন থাকলে আমার শাশুড়ি মা নানা রকম কথা ভাবতে শুরু করবে। তোকে এত চিন্তা করতে হবে না শিল্পা, তুই ধনী পরিবারের মেয়ে। তুই শ্বশুর বাড়িতে সব সময় হাসি খুশিতে থাকবি, কেউ তোকে বিরক্ত করতে পারবে না। কোন রকম সমস্যা হলে আমাদেরকে জানিয়ে দিস। কিন্তু মা, সব সময় তো নিজের কথা ভাবলেই চলবে না, শ্বশুর বাড়ির লোকেদের ব্যাপারেও চিন্তা করা দরকার। নিজের মেয়ের দিকে দেখো বিমলা, আমাদের মেয়ে বড় হয়ে গেছে, কত ভালো ভালো কথা বলছে। শিল্পা আমাদের সঙ্গে সঙ্গে নিজের শ্বশুরবাড়ির লোকেদেরও কত চিন্তা করে। হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু শিল্পা একটা কথা ভালোভাবে মনে রাখ, শ্বশুর বাড়ির লোকেদের খেয়াল রাখতে গিয়ে নিজের মায়ের বাড়ির সকলকে ভুলে যাস না যেন। আরে মা, তুমি এরকম করে বলছো কেন? আমি কোনোদিনও তোমাদেরকে ভুলবো না। তোমাদেরকে আবার ভুলতে পারি? আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না। আমি তোর সঙ্গে শুধু একটু মজা করছিলাম। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, এবার চল, তোকে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো, আমার জামা কাপড় প্যাক করাই রয়েছে। রামু, রামু, শিল্পার রুমে গিয়ে তার ব্যাগগুলো নিয়ে আয় আর বাইরে গাড়িতে তুলে দে। এরপর এক চাকর শিল্পার রুম থেকে জামা কাপড়ের ব্যাগ নিয়ে গাড়িতে তুলে দেয়। সাবধানে যা শিল্পা, আর শ্বশুর বাড়িতে ভালোভাবে নিজের খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে মা, তোমরাও নিজেদের খুব ভালো করে খেয়াল রাখবে। বাই। এরপর শিল্পা নিজের শ্বশুর বাড়িতে পৌঁছায়। শ্বশুর বাড়ি যাওয়ার পর শিল্পা জানতে পারে তার দেওর রাজু 2 দিন আগে পড়াশোনা করার জন্য আমেরিকা চলে গেছে। রাজু আমেরিকা চলে গেল? আপনারা আমাকে বলেননি কেন? অন্তত তার সঙ্গে একবার দেখা করতে পারতাম। হঠাৎ করে যাওয়ার আয়োজন হয়ে গেল, তাই কোনো রকম খবর না দিয়েই রাজু চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে ঠাকুরপো চলে গেছে। এবারে সেখানে ভালো করে মন দিয়ে পড়াশোনা করে উন্নতি করবে। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিকই বলেছ। আমি চাই আমার বড় ছেলের মতো ছোট ছেলেও যেন কিছু একটা করে দেখাক। শিল্পা মা, কিছু মনে করো না, আমরা তোমাকে রাজুর যাওয়ার ব্যাপারে জানাতে পারলাম না। আসলে বৌমা, আমরা ভাবলাম তোমার বাবার শরীর খারাপ, তাই তুমি সেখানে অনেক ব্যস্ত আছো। এমন সময় তোমাকে সেখান থেকে ডেকে নিলে তুমি অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে। আরে না না, আমি কিছু মনে করিনি। এই সামান্য কথার জন্য আপনারা এত চিন্তা করছেন কেন? এবারে আমি খাবার রেডি করে দিচ্ছি, আপনারা সবাই খেতে বসে পড়ুন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি খাবারটা বার করে দাও। এরপর শিল্পা তার শ্বশুর শাশুড়ির জন্য ডাইনিং টেবিলে খাবার লাগিয়ে দেয়। সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর নিজের নিজের রুমে চলে যায়। কয়েকদিন পর শিল্পা যখন মার্কেট গিয়েছিল, এমন সময় সে তার এক পুরানো বান্ধবী মিনাকে দেখতে পায়। এরপর তারা কিছু সময় পর্যন্ত গল্প করে এবং একটি রেস্টুরেন্টে গিয়ে বসে পড়ে। আরে মিনা, তুই অনেক ভালোভাবে নিজের ফিটনেস মেনটেন করছিস। সেটা তো হবেই, আমি প্রায় সময় ডান্স আর এক্সারসাইজ করতে থাকি। বিয়ের পর থেকে আমার এক্সারসাইজ করা একেবারে বন্ধই হয়ে গেছে। কতদিন ডান্স করিনি এটাও মনে করতে পারবো না।
কিন্তু কেন শিল্পা, তুই তো খুব ভালো ক্লাসিক্যাল ডান্স করিস, তাহলে ডান্স করা ছেড়ে দিলি কেন? নিজের ট্যালেন্ট এভাবে লুকিয়ে রাখিস না। আরে এসব করার টাইম কোথায়? আরে শিল্পা, জীবন একটাই, আমরা যদি এই জীবনে নিজের শখ পূরণ করতে নাই পারি আর ইচ্ছা মতো কাজ করতে না পারি, তাহলে কবে করব? তুই একদম ঠিকই বলেছিস মিনা, আমাকে ডান্স প্র্যাকটিস করা আবার শুরু করে দেওয়া দরকার। এরপর মিনা তার মোবাইল হাতে নেয়। তোকে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম শিল্পা, 15 দিন আগে একটা ডান্স কম্পিটিশন হয়েছিল, আর সেখানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। এই দেখ ছবি। আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। জানিস, এই প্রাইজটা পাওয়ার পর আমার মা বাবা অনেক খুশি। এটা আমার জীবনের সব থেকে বড় পুরস্কার। আমি তোর জন্য অনেক হ্যাপি মিনা। এবার থেকে তুইও ডান্স প্র্যাকটিস করা শুরু করে দে। পরের বার কোনো রকমের কম্পিটিশন হলে আমি অবশ্যই তোকে জানাবো। এবার তুইও আমার সঙ্গে কম্পিটিশনে পার্টিসিপেট করবি। তারা দুজনে কথা বলছিল, এরই মধ্যে তাদের খাবার চলে আসে এবং দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর নিজের নিজের বাড়ি ফিরে যায়। শিল্পা শ্বশুর বাড়ি ফিরে তার শাশুড়ির কাছে আসে। মা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বৌমা, বলো না কি কথা? মা, আমি খুব ভালো ক্লাসিক্যাল ডান্স করতে পারি, আমি আবার ডান্স প্র্যাকটিস শুরু করতে চাই। শিল্পার কথা শোনার সঙ্গে সঙ্গে কাবেরী কিছু চিন্তা করতে শুরু করে দেয়। কি হয়েছে মা, আপনি আবার কি চিন্তা করতে শুরু করলেন? বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।